সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুমের মামলায় সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদর গ্রহণ করেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, আইন অনুযায়ী এখন পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার কথা, কিন্তু ওই সেনা সদস্যরা গ্রেপ্তার কিনা তা প্রসিকিউশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এদিন ট্রাইব্যুনাল একই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলায় প্রথম দিনের মতো যুক্তি তর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। আরও জানাচ্ছেন হুমান চিস্তি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে গুমের ২ মামলায় গত ৮ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানাভুক্ত সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তার মধ্যে এলপিআরের একজন সহ কর্মরত ১৬ জন। শনিবার তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় সেনা সদর দপ্তর। ১৫ জনের মধ্যে একজনকে শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। এদিকে রোববার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। তবে সবকিছুকে ছাপিয়ে উঠে আসে গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার প্রসঙ্গ। রেজিস্ট্রারের যে কার্যালয়, সেখানে আপনারা খোঁজ নেবেন, তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছেও এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। সেনাবাহিনীর পক্ষ থেকে ট্রাইব্যুনালকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলেও জানান চিফ প্রসিকিউটর। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সব বাহিনীর অপরাধের বিচারের জন্য বিশেষ আইন। এটা একটা স্পেশাল ল। এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ। এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিসিপ্লিন ফোর্স, পুলিশ বাহিনী, এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি। এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না। এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে কোনো আদালতে যাওয়া যাবে না, সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না, রিট পিটিশন দায়ের করা যাবে না, মেইনটেনেবল হবে না, কারণ এইটার প্রোটেকশন স্বয়ং সংবিধান দিয়েছে। আইনজীবীরা জানান, ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গত ৬ অক্টোবর জারি করা অধ্যাদেশ অনুযায়ী অভিযুক্ত সেনা কর্মকর্তাদের স্বপদে বহাল থাকার সুযোগ নেই। ২২ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩০ আসামিকে হাজির করার নির্দেশনা রয়েছে ট্রাইব্যুনালের। এদিকে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন লাইভ করার সময় ফেসবুক পেজে সাইবার হামলা হয় বলে জানান চিফ প্রসিকিউটর। পরে তা উদ্ধার করা হয়। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন বা পিআরের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, পিআরের আড়ালে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, তবে জনগণ তা সফল হতে দেবে না। মানুষের প্রত্যাশা ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু মানুষ ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে, যা কখনোই সম্ভব হবে না। মইনুল হাসানের রিপোর্ট। সাবেক ছাত্রনেতা ডেমোক্রেটিক লীগের একসময়ের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট নেতারা। ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে প্রয়াত মনির অবদানের কথা তুলে ধরেন তার রাজনৈতিক সহকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সামনে দেশকে এগিয়ে নেয়ার যে সুযোগ এসেছে তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে, আমরা সেটাই দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায়, নির্বাচনের অংশ এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়। যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে কোনো দল জয়ী হতে পারে জনগণের ইচ্ছার উপর দিয়ে, কিন্তু সেই দলকেই জনগণ বেছে নেবে যে দল পরীক্ষিত। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সংস্কার কমিশন প্রস্তাবগুলো নিয়ে এসেছে, তার বেশিরভাগই আমাদের সেই ৩১ দফা কর্মসূচির মধ্যে ছিল। আগামী ১৭ তারিখে
এই সনদের স্বাক্ষর করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটার যে তাদের মতামত ম্যান্ডেট সেটা আদায় করার চেষ্টা করবেন। সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআরের আড়ালে জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের 1971 সালের ইতিহাসকে ভুলে যেতে। 71-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি। মির্জা ফখরুল বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে অপপ্রচার, অপতথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ করে নেতাকর্মী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট 5 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ সমমনা 7টি রাজনৈতিক দল। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এ সময় জামায়াত ইসলামীর ঢাকা দক্ষিণ মহানগরের আমিন নুরুল ইসলাম বুলবুল বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। পিআর সহ 5 দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা সহ দেশের সব জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ সমমনা 7 দল। ঢাকা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেওয়ার আগে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে সমাবেশে জামায়াতের ঢাকা দক্ষিণ মহানগরের আমির নুরুল ইসলাম বুলবুল গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান। যদি সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা না হয়, যদি আইন শৃঙ্খলা বাহিনী জনপ্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে আমরা আগামী দিনের নির্বাচন আবারও যেন কোনো নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার একটি পথ তৈরি করে দেওয়া হবে। আর সেই জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব গ্রহণ করতে হবে। এ সময় অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের আগে জুলাই গণহত্যা ও গুম খুনের সাথে জড়িতদের বিচারের দাবি জানান। ঘোষিত জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতেই ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। গণভোটের আয়োজন করতে হবে ফেব্রুয়ারির নির্বাচনের আগেই। জাতীয় পার্টি এবং 14 দল তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং গত বছর জুলাই আগস্টে যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, খুন করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। রাজধানীর পাশাপাশি দেশের প্রতিটি জেলায় মিছিল করে স্মারকলিপি দেয় যুগপৎ আন্দোলনরত 7 দলের নেতাকর্মীরা। ইসির তালিকার বাইরে গিয়ে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে মার্কা নিয়ে দেশপ্রেমিক এনসিপি গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে না বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন সিএসএ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে চট্টগ্রামের পুলিশ, প্রশাসন ও স্থানীয় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সিইসি। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষপাতী না। সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও পাহাড়ের স্থিতিশীলতা আনতে সরকার সচেষ্ট। আমরা একটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। লুকানো কোনো নির্বাচন দিতে চাই না। রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। এ সময় এনসিপির শাপলা প্রতীক নিয়েও কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বিধান হলো যে আমাদের যে তালিকাভুক্ত প্রতীক আছে ওখান থেকে নিতে হয়। এখন পর্যন্ত তালিকার বাইরে আমরা কেউ দেয়নি। যারা এনসিপিতে নেতৃত্বে আছেন এখন
আমরা দেখি আর কি, বাহ্যত যারা দেখি বা আমাদের সাথে যারা মিটিং করতে আসেন, তারা কিন্তু 2024-এর আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ইনভলভ ছিলেন এমন লোকজনই কিন্তু এই দলটা নেতৃত্ব দিচ্ছেন, এবং তারা গণতন্ত্রায়নের পথে নিজেরা বাধা সৃষ্টি করবেন এইটা আমি মনে করি না। ভোটের সময় সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দেয়া হবে না জানিয়ে অপপ্রচার বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন সিইসি। আমি মনে করি না এনসিবি উইল বি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:30টায় তাকে বহনকারী বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ সময় বিমানবন্দরে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান।